দ্বিতীয় ধাপের পৌর নির্বাচনেও নৌকার প্রার্থীদের জয় জয়কার। সিরাজগঞ্জে জয়ী কাউন্সিলর ছুরিকাঘাতে নিহত। কাঠবাহী ট্রাকে মোবিলের বোতলে করে ঢাকায় আসছে ইয়াবা। গত মাসে এসেছে ৫ লাখ, চালান সহ গ্রেপ্তার এক। অটোমোবাইল খাতে আগ্রহ বাড়ছে। দেশি বিদেশি উদ্যোক্তার অন্তত $5 বিলিয়ন বিনিয়োগের আশা বিডার। তিন বছরে রাজধানীর গড় তাপমাত্রা বেড়েছে 4.5 ডিগ্রি। অস্বাভাবিক জনঘনত্ব কংক্রিটের ভবনই কারণ। বাইডেনের শপথ ঘিরে সতর্ক গোটা যুক্তরাষ্ট্র। 3 রাজ্যে জরুরি অবস্থা জারি, 50 রাজ্যে বাড়তি সেনা মোতায়েন। স্বাগত সকাল 9টার 1 ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। সাথে আছি মুজাহিদুল ইসলাম এবং আমি ফারহানা ত্রিনা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার চলে যাচ্ছি পুরো খবরে। পৌরসভার দ্বিতীয় ধাপের ভোটেও আওয়ামী লীগের প্রাধান্য। 61 পৌরসভার মধ্যে 42টিতে বেসরকারি ফলে জয় পেয়েছেন নৌকার মেয়র প্রার্থী। বিপরীতে বিএনপি 5 আর স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন 6 পৌরসভায়। এছাড়া জাতীয় পার্টি ও জাসদ থেকে মেয়র হচ্ছেন 2 জন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী 4 জন। স্থগিত 2 পৌরসভা নির্বাচন। এ ধাপে বিএনপির চেয়ে একটি আসন বেশি পেয়েছে স্বতন্ত্র প্রার্থীরা। এদিকে অনিয়মের অভিযোগ এনে রাজশাহীর ভবানীগঞ্জ, বাগেরহাটের মোংলা, কিশোরগঞ্জের কুলিয়াচর, পাবনার ঈশ্বরদী ও মেহেরপুরের গাংনীতে ভোট বর্জন করেন বিএনপির মেয়র প্রার্থীরা। দ্বিতীয় ধাপে নির্বাচনে মেয়র প্রার্থী ছিলেন 210 জন, কাউন্সিলর 2232 জন, সংরক্ষিত কাউন্সিলর পদের প্রার্থী 724 জন। প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হয়েছেন সিরাজগঞ্জ পৌরসভার 6 নম্বর ওয়ার্ডে বিজয় কাউন্সিলর তরিকুল ইসলাম খান। এ ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী 2টি ট্রাক, একটি মাইক্রোবাস এবং 5টি মোটরসাইকেল জ্বালিয়ে দিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শহীদগঞ্জ কেন্দ্রে উট প্রতীকের শাহিদ হোসেন ফল আটকে রেখেছেন এমন খবরে শনিবার সন্ধ্যায় সেখানে যান তরিকুল ইসলাম খান। ফল ঘোষণা হলে বিজয়ী হন তরিকুল। পরে ফল ঘোষণা নিয়ে 2 প্রার্থীর মধ্যে তর্কাতর্কি হয়। এর এক পর্যায়ে ছুরিকাঘাত করা হয় তরিকুলকে। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তার মরদেহ সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে রেজাল্ট ঘোষণা করলো, ঘোষণা করার পরে নামতেছে পড়ে গেল। সবাই মনে করছে যে কি পড়ে গেল, স্ট্রোক করে নাকি দেখেছে রক্ত দেখে এই ছুরি মারিয়ে দিছে। নিশ্চিত ফাঁসি যায়, একদম ভালো ফাঁসি যায়। নোয়াখালীর বসুরহাট পৌরসভা নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হচ্ছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আব্দুল কাদের মির্জা। নির্বাচনের আগে ভোটের পরিবেশ নিয়ে নানা বক্তব্য দিয়ে আলোচনায় এসেছিলেন তিনি, তবে সন্তোষ প্রকাশ করেছেন ভোটের পর। নির্বাচন কমিশনও বলছে সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে দ্বিতীয় ধাপের ভোট, যদিও অনিয়মের অভিযোগ এনে 5 পৌরসভায় ভোট বর্জন করেছেন বিএনপির মেয়র প্রার্থীরা। নানা বক্তব্য দিয়ে ভোটের আগে দেশ জুড়ে আলোচনায় আসেন নোয়াখালীর বসুরহাট পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী আব্দুল কাদের মির্জা। নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি। তবে নির্বাচন নিয়ে সন্তোষ জানালেন ভোটের দিন পেয়েছেন জয়ের দেখাও। এই জয়টা আমি আমার ভোটারদের উদ্দেশ্যে আমি উৎসর্গ করলাম এবং বাংলাদেশের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের উদ্দেশ্যে আমি উৎসর্গ করলাম। ভোটের দিন উৎসবমুখর পরিবেশ দেখা গেছে নির্বাচনী এলাকাগুলোতে। কিছু জায়গায় ইভিএমে ভোট নেওয়া হলেও আসেনি ভোগান্তির অভিযোগ। বেশিরভাগ জায়গায় শান্তিপূর্ণভাবে ভোট হলেও কয়েকটি জায়গায় বিচ্ছিন্ন কিছু সংঘর্ষের ঘটনা ঘটে। গাইবান্ধা পৌরসভার একটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িতে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটে। এছাড়া ফেনীর দাগনভূঞার একটি কেন্দ্রে ককটেল বিস্ফোরণে 3 জন আহত হন। কিশোরগঞ্জ ও ঝিনাইদহের শৈলকুপায়ও মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এর মধ্যে অনিয়মের অভিযোগ তুলে রাজশাহীর ভবানীগঞ্জ, বাগেরহাটের মোংলা, কিশোরগঞ্জের কুলিয়ারচর, পাবনার ঈশ্বরদী ও মেহেরপুরের গাংনী পৌরসভায় ভোট বর্জন করেন বিএনপির মেয়র প্রার্থীরা। সব সেন্টারে এজেন্ট বের করে দিচ্ছে। হ্যাঁ, নেতা কর্মীদের মাইন্ডের করছে, ভয়ভীতি দেখানো হয়েছে। বাইরের লোকজন যারা বেশি আসছে, যার জন্য আমরা এই নির্বাচন প্রত্যাখ্যান করব। দ্বিতীয় ধাপে ৭টি পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ২১০ জন কাউন্সিলর, ২২32 জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৭২৪ জন। ৬০ পৌরসভার মধ্যে ২৯টিতে ভোট নেওয়া হয় ইভিএমে। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। মাদক চোরাচালানের কৌশল প্রতি মুহূর্তে বদলাচ্ছে। কাঠ বোঝাই ট্রাকে মবিলের বোতলে ঢুকিয়ে ঢাকায় আসছে ইয়াবা। সম্প্রতি এক বড় কারবারিকে ইয়াবার চালান সহ গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এই চক্রটি গত মাসে ৫ লাখ ইয়াবা ঢাকায় এনেছে বলে জানিয়েছে সংস্থাটি। টেকনাফ থেকে ট্রাকে ঢাকায় আসছে ইয়াবার একটি বড় চালান, এমন তথ্যে অভিযানে নামে গোয়েন্দা পুলিশ। অবস্থান নেয় রাজধানীর হেয়ার রোডে। ২ ঘন্টা পর পৌঁছে সেই ট্রাক। ড্রাইভারকে আটক করে শুরু হয় তল্লাশি। পুরো ট্রাকই গর্জন কাঠে ভর্তি। অনেক খোঁজাখুঁজির পরও মিলছে না ইয়াবা। অনেক জেরার পর ড্রাইভারই ট্রাকে লুকানো মোবিলের বোতল দেখিয়ে দেয়। বেরিয়ে আসে ইয়াবা। আটক আব্দুল হাবিবের দাবি ৪০,০০০ টাকায় চালানটি ঢাকায় আনছিলেন তিনি। টেকনাফের দিকে সাইম বললাম আমার দিবার কথা ছিল, ৪০,০০০ টাকা আমার দিবার কথা ছিল। গোয়েন্দা পুলিশ জানাচ্ছে, এভাবে প্রতিদিনই কাঠের চালানে ঢাকায় আসছে ইয়াবা। কখনো কারওয়ান বাজারে, কখনো ঢাকায় ঢুকতেই ডেলিভারি নিত কারবারিরা। সে মূলত একজন পেশাদার ইয়াবা বহনকারী। ইতিপূর্বেও একাধিকবার সে নিয়ে আসছে। তাকে আরো বিস্তারিত জিজ্ঞাসাবাদ করার পর হয়তো সঠিকভাবে জানা যাবে যে কতবার আগে আসছে। গোয়েন্দারা বলছে, ইয়াবাগুলো মিয়ানমার থেকে টেকনাফ হয়ে ঢাকায় ঢুকছে। সীমান্তে ঠেকানো না গেলে ঢাকায় চালান আটকে মাদক ব্যবসা বন্ধ করা সম্ভব নয়। টেকনাফের আর কারা কারা এর সাথে জড়িত, কাদের কাছ থেকে তারা এই মালগুলো নিয়ে আসছিল এবং কারণ বাজারে কাদেরকে এটা ডেলিভারি দিতে যাচ্ছিল, সেটাকে আমরা ব্যাক লিঙ্কেজ এবং আপ লিঙ্কেজে এদেরকে ধরার চেষ্টা চালাবে। মাদক প্রবেশ বন্ধে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি অভিযান অব্যাহত রাখবে ডিবি। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুরুতে অপরিচিত নম্বর থেকে ফোন, টার্গেট ব্যবসায়ী ও উচ্চবিত্তরা। শীর্ষ সন্ত্রাসী 7 স্টার গ্রুপ সদস্য পরিচয়ে চাওয়া হতো চাঁদা। টাকা না দিলে দেওয়া হতো হত্যার হুমকি। প্রতারণার মাধ্যমে চাঁদাবাজির অভিযোগে 6 জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, মিজানুর রহমান সাহেব ভালো আছেন ভাই? জি ভাই, হ্যাঁ, আপনাকে চিনতে পারলাম না ভাই। আপনি আমাকে চিনতে পারবেন না, আপনি আমার নামটা শুনছেন। আমি জিশান কথা বলছিলাম, দেখে তালিকার একজনের শীর্ষ সন্ত্রাসী হিসেবে জিশান। এভাবেই বিভিন্ন ব্যবসায়ী ও উচ্চবিত্তদের হুমকি দেয় শীর্ষ সন্ত্রাসী 7 স্টার গ্রুপের পরিচয়ে প্রতারক চক্র। মূলত কয়েকটি ধাপে এই প্রতারণা করে চক্রটি। ফাঁদে পা দিলেই কয়েক ধাপে আদায় করত চাঁদা। তাদের এমন কর্মকাণ্ডে মামলা করেন কক্সবাজারের এক ব্যবসায়ী। পরে শুক্রবার ঢাকা, বরিশাল, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন স্থান থেকে 6 জনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। আমরা দেখেছি তারা কাজটা 3টা পর্যায়ে ভাগ করে। প্রথম পর্যায়ে তাকে আমরা নাম দিয়েছে মাঠ পর্যায়ের কাজ, দ্বিতীয় পর্যায়ে হচ্ছে মূল প্রতারণা, তৃতীয় পর্যায়ে হচ্ছে টাকা উত্তোলন। যে ব্যবসায়ী একটা সংগঠন আছে, তাদের যে বাৎসরিক বিভিন্ন বই বের হয়, বিভিন্ন ওই উপক্রম, ওই মানে ডাইরেক্টরি আমরা যেটাকে বলি, সেখান থেকে তারা ওই কাগজগুলো কালেক্ট করে। পুলিশ বলছে চক্রটি নিরীহ অশিক্ষিত লোকের কাছ থেকে সংগ্রহ করত জাতীয় পরিচয়পত্র। এরপর অ্যাকাউন্ট খুলে চাঁদার টাকার জন্য দেয়া হতো হুমকি। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ এই যে তাদের যে এই অপরাধ কাজে ব্যবহৃত মোবাইল সেট আছে, সিম আছে এবং বিভিন্ন ধরনের বই, বিশেষ করে ডিরেক্টরি এবং টেলিফোন গাইড, এগুলো উদ্ধার করা হয় এবং এই 6 জনের বিরুদ্ধে আমরা পেনাল কোর্টে মামলা নিয়ে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি। প্রতারক চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছেন বিরতিহীন সংবাদ। সংবাদ আরো থাকছে।
ভারত, রাশিয়া, চীনের 3 প্রতিষ্ঠান দেশে ভ্যাকসিনের ট্রায়াল ও উৎপাদনে আগ্রহী, চলছে সম্ভাব্যতা যাচাই। ইপিএল এর রাতে মুখোমুখি দুই জায়ান্ট ম্যান ইউনাইটেড লিভারপুল। জিতলেই শীর্ষে যাবে অলরেডরা। করোনার ভ্যাকসিন নিয়ে কেউ যেন দুর্নীতি করতে না পারে সে বিষয়ে নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। চলতি বছরে 4,90,00,000 মানুষ করোনা ভ্যাকসিনের আওতায় আসবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। 25 জানুয়ারির মধ্যে ভারতের সেরাম থেকে আসবে অক্সফোর্ডের 50 লাখ টিকা। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শুরু হবে টিকাদান কার্যক্রম। ফেব্রুয়ারির শুরুতে করোনার টিকাদান কার্যক্রম বাস্তবায়নে প্রস্তুতি চলছে পুরোদমে। দেশের 547টি ইপিআই কোল্ড স্টোরেজে রাখা হবে ভ্যাকসিন। 42,000 কর্মীকে ইতিমধ্যেই দেয়া হয়েছে প্রশিক্ষণ। দেশজুড়ে প্রস্তুত রাখা হয়েছে 7,344টি টিম। প্রতিটি টিমে কাজ করবেন 6 জন স্বাস্থ্যকর্মী। প্রথম ধাপে টিকা পাবেন 50 লাখ মানুষ, সরকারি ও বেসরকারি স্বাস্থ্যকর্মী, মুক্তিযোদ্ধা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সামরিক ও বেসামরিক প্রতিরক্ষা বাহিনী, রাষ্ট্রের অপরিহার্য সংস্থার আমলা ও কর্মচারী, গণমাধ্যম কর্মী, নির্বাচিত জনপ্রতিনিধি, সিটি কর্পোরেশন ও পৌরসভার কর্মচারী, জরুরি সেবা সংস্থার কর্মী, স্থল, নৌ ও বিমানবন্দর কর্মী, প্রবাসী অদক্ষ শ্রমিক, বয়স্ক জনগোষ্ঠী এবং জাতীয় দলের খেলোয়াড়রা টিকা পাবেন অগ্রাধিকার ভিত্তিতে। 18 বছরের কম বয়স ও অন্তঃসত্ত্বা নারীরা আপাতত ভ্যাকসিন পাবেন না। SMS এর মাধ্যমে কোথায় ভ্যাকসিন দিতে যাবেন এবং কখন যাবেন সেটা নির্দিষ্ট করে বলে দেওয়া হবে। এবং দ্বিতীয় ডোজের ক্ষেত্রেও আমরা আগেই জানিয়ে দিব ভ্যাকসিনেশনের ডেট এবং টাইম এবং প্লেস। এবং এভাবে আমরা আশা করছি যে প্রথম বছর অন্তত আমরা 20 থেকে 29% পপুলেশনকে ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে আসতে পারবো। 2 থেকে 8 ডিগ্রি তাপমাত্রা নিশ্চিত করে ভ্যাকসিন পাঠানো হবে কেন্দ্রগুলোতে। বিশেষায়িত হাসপাতাল, সরকারি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, পুলিশ হাসপাতাল, সম্মিলিত সামরিক হাসপাতাল, বক্ষব্যাধি হাসপাতাল, জেলা উপজেলা সদর হাসপাতাল ও ইউনিয়ন পরিষদে দেয়া হবে ভ্যাকসিন। 50 লক্ষ ভ্যাকসিন যদি আসে সেটি বিতরণ করার সক্ষমতা অনুযায়ী আমরা পরিকল্পনা করেছি, সেই প্রস্তুতি আমাদের আছে। একসঙ্গে যদি এর চাইতে বেশি আসে তাহলে আমাদের সক্ষমতা আরও বাড়াতে হবে, সেটি হয়তো আমরা প্রতিশ্রুতি পাইনি এখন। অক্সফোর্ডের পাশাপাশি অন্য দেশ থেকে ভ্যাকসিন আনতে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর উপর জোর দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। এটা নিয়ে যাতে কেউ দুর্নীতি না করতে পারে, কালোবাজারি না করতে পারে, নকল ভ্যাকসিন কিংবা এই নিয়ে যাতে কেউ প্রফিট অনৈতিকভাবে প্রফিটের চিন্তা না করতে পারে, সেই জায়গাগুলো খেয়াল রাখতে হবে। ভ্যাকসিন নিতে অনলাইন অ্যাপের মাধ্যমে নিবন্ধনের কাজ শুরু হবে 26 জানুয়ারি। অ্যাপস তৈরির কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারত, রাশিয়া ও চীনের 3টি প্রতিষ্ঠান দেশে করোনার ভ্যাকসিনের ট্রায়াল ও উৎপাদনে আগ্রহী। এর সম্ভাব্যতা নিয়েও চলছে পরীক্ষা নিরীক্ষা। বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন টিকা বিশেষজ্ঞরা। এতে দেশের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি ও কম মূল্যে ভ্যাকসিন পাওয়ার সুযোগ দেখছেন তারা। করোনা মোকাবিলায় দেশের মোট জনসংখ্যার 80% টিকার আওতায় আনতে চায় সরকার। তবে এখনই টিকা দেয়া হচ্ছে না 18 বছরের কম বয়সী, অন্তঃসত্ত্বা ও গুরুতর অসুস্থদের। সে হিসেবে 12 থেকে 13 কোটি মানুষকে টিকা দিতে হবে, যার জন্য প্রয়োজন পড়বে প্রায় 25 কোটি ডোজ। অক্সফোর্ড ও কোভ্যাক্সের টিকায় সে চাহিদা মিটবে না। চাহিদা মেটাতে দেশে উৎপাদনের পরামর্শ আসছে বিশেষজ্ঞদের কাছ থেকে। শনিবার গাজীপুরে এক অনুষ্ঠানে স্বাস্থ্য সচিব জানালেন, ভারত, রাশিয়া ও চীনের 3টি প্রতিষ্ঠান দেশে করোনা ভ্যাকসিনের ট্রায়াল ও উৎপাদনের প্রস্তাব দিয়েছে। এর সম্ভাব্যতা যাচাই করছে সরকার। তাদের দেশে যে ট্রায়াল করে তারা যে রেজাল্ট নিয়ে এসছে এগুলো বিশ্বাসযোগ্য এবং সত্য, তখন আমরা সামনের দিকে এগোবো। কারণ এটা কতগুলো পর্যায় আছে, এটা একদিনে হঠাৎ করে আসবো আর অনুমোদন দিব এরকম না। বিশেষজ্ঞরা বলছেন, বিপুল পরিমাণে ও দীর্ঘ সময় ধরে টিকা আমদানি ব্যয় সাপেক্ষ। তাই দেশে ট্রায়াল ও উৎপাদনের সুযোগ এলে তা হাতছাড়া করা যাবে না। এতে কম মূল্যে ভ্যাকসিন পাওয়ার অগ্রাধিকার, গবেষণা সক্ষমতা এবং আগামীতে ভ্যাকসিনের বড় প্ল্যান তৈরি হবে দেশে। 4টা সুবিধা: অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন পাওয়া,
তুলনামূলক কম মূল্যে ভ্যাকসিন পাওয়া, গবেষণার সামর্থ্য গড়ে ওঠা, উৎপাদনের সামর্থ্য গড়ে ওঠা। অতএব আমি অবশ্যই মনে করি যে এই যে 3-4টি প্রতিষ্ঠানের সঙ্গে অতি দ্রুত আসলে বাংলাদেশ ফেজ 2 এবং ফেজ 3 গবেষণাগুলোতে অংশগ্রহণ করা শুরু করবে। দেশের প্রতিষ্ঠান যেগুলো সামর্থ্য আছে তাদেরকে এবং রাষ্ট্রীয় উদ্যোগ এবং সহায়তা থাকলে আমার দৃঢ় বিশ্বাস যে বাংলাদেশ এই অর্জনগুলো করে উঠতে পারবে। বিশেষজ্ঞরা বলছেন, উৎপাদনে যুক্ত হতে পারলে ভবিষ্যতে অন্যান্য টিকাও তৈরি করা যাবে দেশেই। সামগ্রিকভাবে এর ইতিবাচক ফল পাওয়া যাবে স্বাস্থ্য খাতে। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অটোমোবাইল খাতে আগ্রহ বাড়ছে দেশ বিদেশের উদ্যোক্তার। অনেক কোম্পানি ব্যক্তিগত গাড়ি সংযোজন কারখানা করছে, আবার মিৎসুবিশি সহ অনেক প্রতিষ্ঠান নির্মাণ কারখানা করতে চায়। এ খাতে অন্তত $5 বিলিয়ন বিনিয়োগের আশা করছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। সংস্থাটি বলছে, অটোমোবাইল খাত বিকশিত হলে কমবে পুরনো গাড়ি আমদানি, তৈরি হবে বিপুল কর্মসংস্থানের সুযোগ। দক্ষিণ কোরিয়ার বিশ্বখ্যাত গাড়ির ব্র্যান্ড হুন্দাই এর সেডান, এসইউভি ও এমভিপি এই 3 ধরনের গাড়ি সংযোজন হবে দেশেই। এজন্য গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে 6 একর জমিতে 100 কোটি টাকায় কারখানা করতে যাচ্ছে ফেয়ার টেকনোলজি। আগামী বছরেই এই কারখানায় সংযোজিত গাড়ি বাজারে আনার লক্ষ্য উদ্যোক্তাদের। তারা জানান, এর ফলে হুন্দাই গাড়ির দাম কমবে অন্তত 30 ভাগ। সরাসরি কর্মসংস্থান হবে 500 দক্ষ প্রকৌশলীর। সংযোজন বাড়লে সহযোগী শিল্পও প্রসারিত হবে। ধীরে ধীরে মূল্য সংযোজন বাড়ানো ও গাড়ি রপ্তানি করাই উদ্যোক্তাদের লক্ষ্য। চেষ্টা করব 2022 সালের মাঝামাঝি দ্বিতীয় কোয়ার্টারে আমরা পুরোপুরি আমাদের কারখানাটায় অ্যাসেম্বলি শুরু হয়ে যাবে আর আমরা মার্কেটটায় ঢুকতে পারবো। আমরা যখন অ্যাসেম্বলি শুরু করব, আমাদের আশা করছি আমরা 30%-এর মতো আমরা আমাদের গাড়ির দামটা গ্রাহকদের জন্য কমাতে পারবো। মালয়েশিয়ার প্রোটন ব্র্যান্ডের গাড়িও সংযোজন হচ্ছে দেশেই। জাপানি মিৎসুবিশি সংযোজন হচ্ছে দীর্ঘদিন ধরেই। অবশ্য মিৎসুবিশির হাত ধরেই প্রথম নিজস্ব ব্র্যান্ডের গাড়ি পেতে যাচ্ছে বাংলাদেশ। আর এই কারখানা হতে পারে নারায়ণগঞ্জের 2500-এ জাপানি অর্থনৈতিক অঞ্চলে। মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে সুজুকির কারখানা করতে জমি চেয়েছে ম্যাঙ্গো টেলি সার্ভিস। এখানেই বৈদ্যুতিক গাড়ি তৈরিতে বিনিয়োগ করছে বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এছাড়া মার্সিডিজ, বিএমডব্লিউ গাড়ির কারখানা করারও প্রস্তাব পেয়েছে সরকার। যদি এখানে আমরা নতুন গাড়ি তৈরি করতে পারি, তখন এখানে ইনভেস্টমেন্ট হবে, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট হতে পারে, লোকাল ইনভেস্টমেন্ট হতে পারে, এবং ইনভেস্টমেন্ট হওয়ার সাথে সবচেয়ে বড় যে সম্পর্ক সেটি হলো এখানে কর্মসংস্থানের সৃষ্টি হবে। বিভিন্ন সংস্থার হিসেবে 2018-19 অর্থ বছরে দেশে বিক্রি হয় 41,000 গাড়ি, যার 25 ভাগই নতুন। তবে এই চাহিদা কারখানা নির্মাণের জন্য যথেষ্ট নয় বলে মনে করেন বিশ্লেষকেরা। একটা ভালো কারখানা, গাড়ি কারখানা করতে গেলে যে কোনো একটা ব্র্যান্ডও যদি করতে চায়, তাহলেও তাদের 1 লক্ষ ইউনিটের নিচে কিন্তু প্রডিউস করে তাদের বেশি পোষায় না। তো এই ছোট্ট বাজারে, ক্ষুদ্র পরিসর একটা বাজারে এটা কি করে করা সম্ভব আমি জানি না। দেশীয় জায়ান্ট রানা, রিফাত, নিটল নিলয় গাড়ি তৈরি ও সংযোজন কারখানা নির্মাণের উদ্যোগ নিয়েছে। ব্যক্তিগত গাড়ির পাশাপাশি বাণিজ্যিক গাড়ি উৎপাদন করতে চায় তারা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 3 বছরে রাজধানী ঢাকার গড় তাপমাত্রা বেড়েছে 4.5 ডিগ্রি। আবহাওয়া অধিদপ্তর বলছে, এই 3 বছর পৌষ মাঘে ঢাকায় শৈত্যপ্রবাহ হয়নি। এবছর ডিসেম্বরে তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসে উঠেছে। বিশ্বব্যাংকের গবেষণা বলছে, অস্বাভাবিক জনঘনত্ব, কংক্রিট ও কাঁচের তৈরি ভবনের কারণে রাজধানীতে বাড়ছে তাপমাত্রা। ফলে ভূপৃষ্ঠের উষ্ণতা বেড়ে স্বাভাবিক বাসের অযোগ্য হয়ে উঠছে 500 বছরের পুরনো নগরী ঢাকা। মাঘ মাসের শুরু, বাংলা পঞ্জিকায় এ সময় হাড় কাঁপানো ঠান্ডা পড়ে। অথচ পৌষে মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ হলেও রাজধানীতে তার প্রভাব নেই। মাঘের শুরুতে শীতের আমেজ নেই বললেই চলে। পৌষ মাঘে ঋতু বৈচিত্র্য এবার দেখেনি রাজধানীবাসী। আবহাওয়া অফিস বলছে, নগরের বাইরে ঘন কুয়াশা হলেও এবার শীতে রাজধানীতে শৈত্যপ্রবাহের আশঙ্কা নেই বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আজ রাত থেকেই ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। আগামী মঙ্গল ও বুধবারের দিকে হতে পারে হালকা বৃষ্টিও। সে সময় দেশের উত্তরাঞ্চলে আরেক দফা মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাবে বলছেন আবহাওয়াবিদরা। বাংলা মাঘ মাস হলেও রাজধানীতে দেখা নেই হাড় কাঁপানো শীতের। যদিও আবহাওয়া অফিস থেকে চলতি মাসে একাধিক শৈত্যপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছিল।
গত 2-1 দিন ধরে তীব্র শীত না হলেও রাজধানীতে রাতে ছিল হালকা শীত ও ঠান্ডা বাতাস। তবে আবহাওয়াবিদরা বলছেন আগামী 24 ঘন্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। ফলে রোববার থেকে আবারও 2-1 দিনের জন্য বাড়বে উষ্ণতা। ঢাকাতে আপাতত শৈত্যপ্রবাহের সম্ভাবনা তবে নাই। এই বছর হবে কিনা হয়তো জানুয়ারির যদি শেষ সপ্তাহে হতে পারে, তাহলে আপাতত সম্ভাবনা এই বছর খুবই কম ঢাকাতে শৈত্যপ্রবাহ। তো উত্তরবঙ্গতে গত 3 দিন যাবত বা 4 দিন যাবত তো এই তাপমাত্রা কমের দিকে আসছে। আবহাওয়া অফিস বলছে মঙ্গল ও বুধবারের দিকে সারা দেশে আকাশে মেঘ দেখা দিতে পারে, হতে পারে হালকা বৃষ্টি। এতে তাপমাত্রা কিছুটা কমবে। সে সময় দেশের উত্তরাঞ্চলে আরেক দফা মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাবে। আমরা আশা করছি হয়তো এই মাসের 19, 20, 21 এর মধ্যে যে কোনো দিন হয়তো দেশে কোথাও কোথাও দক্ষটা বৃষ্টিপাত হয়ে যেতে পারে। এই বৃষ্টিপাত যদি হয়ে যায় তখন তারপর থেকে আবার দেখা যায় তাপমাত্রা কিছুটা আবার কমের দিকে থাকার সম্ভাবনা আছে। তো বড় বৃষ্টি আপাতত এভাবে নেই। আবহাওয়া অফিসের মতে শনিবার শ্রীমঙ্গল, পাবনা, বড়লগাছি, দিনাজপুর, চুয়াডাঙ্গা ও রংপুরের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার দ্বিতীয় ঢেউয়ে ধাক্কা সামাল দিতে বিশ্বব্যাপী ক্রয়াদেশের সুষম বণ্টনে ক্রেতা প্রতিষ্ঠানগুলোকে পরামর্শ দিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। শনিবার এক অনলাইন আলোচনায় এ পরামর্শ দেয় সংস্থাটি। এছাড়া তৈরি পোশাক খাতের সংকট সমাধানে আন্তর্জাতিকভাবে পরিকল্পনার প্রয়োজন বলেও জানায় সিপিডি। সরকার ঘোষিত প্রণোদনার ফলে দেশের তৈরি পোশাক খাত করোনা মহামারীর প্রথম ধাক্কা সামাল দিতে পারলেও চলমান দ্বিতীয় ঢেউয়ে বিপাকে এ খাতের উদ্যোক্তারা। শনিবার করোনায় তৈরি পোশাক খাতের উত্তরণ নিয়ে এক অনলাইন আলোচনায় সিপিডি জানায় বর্তমান পরিস্থিতিতেও চীনের মতো বড় দেশগুলোতে বেশি ক্রয়াদেশ দিচ্ছেন ক্রেতারা, কিন্তু বাংলাদেশ ও শ্রীলঙ্কার মতো দেশগুলোতে ক্রয়াদেশ কমছে। তবে এর সুষম বণ্টন হলে এই সমস্যার সমাধান কিছুটা হলেও সম্ভব বলে মনে করে সিপিডি। আলোচনায় শ্রমিক নেতারা অভিযোগ করেন শ্রমিক ছাঁটাই না করা সরকারের প্রণোদনার শর্ত থাকা সত্ত্বেও গার্মেন্টসগুলো তা মানেনি। পাশাপাশি লে অফের ফাঁদে ফেলে শ্রমিকদের প্রায় 60% পর্যন্ত মজুরি কমিয়েছে। বায়াররা কোনো ধরনের দায়িত্ব নেওয়া ছাড়া তারা সমানে অর্ডার ক্যান্সেল করে দিচ্ছে, আর যেটা আমাদের শ্রমিকদেরকে আলটিমেটলি বিপদের মুখে ফেলেছে। তবে বিজিএমইএ সভাপতি রুবানা হক বলেন সুনির্দিষ্ট তথ্য ছাড়াই শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগ আনা হচ্ছে। নিশ্চয়ই গঠনমূলক সমালোচনা করবেন, নিশ্চয়ই আমাদেরকে গালি দিবেন, কিন্তু এখন সে সময়টি না। এখন আমাদের সকলের একসাথে থাকার সময়। আপনারা সকলেই আমাদের দুঃখ কষ্টগুলো বুঝবেন, একসাথে থাকবেন, আমাদের পাশে দাঁড়াবেন, এটুকুনি আশা করি। আলোচনায় বাণিজ্যমন্ত্রী বলেন পর্যাপ্ত রাজস্ব না পাওয়া সত্ত্বেও সরকার প্রণোদনা দিয়ে যাচ্ছে। শ্রমিকদের উপর চাপ না বাড়াতে মালিকদের প্রতি আহ্বান জানান তিনি। শ্রমিকদের দিকে অবশ্যই বিবেচনায় রাখতে হবে, যেন কোনো অবস্থায় তারা যেন বিপদগ্রস্ত না হয়, তাদের স্বার্থটা দেখতে হবে। তারা একেবারেই যদি চাপ পড়ে তাহলে কিন্তু তাদের অস্তিত্ব নিয়েই প্রশ্ন আসবে, তাদের টিকে থাকাটাই প্রশ্ন হবে। সংলাপে পোশাক খাত পুনরুদ্ধারে ঐক্যের ডাক দেন মালিক, সরকার ও শ্রমিক নেতারা। ঐক্যবদ্ধ চেষ্টাই বৈশ্বিক এই সংকটে এই খাতের সুদিন ফিরিয়ে আনবে বলে আশা তাদের। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রয়োজনীয় আসবাবপত্রের অভাবে চালু করা যাচ্ছে না চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের নতুন ভবনের ওয়ার্ড। এতে 32 কোটি টাকায় নির্মিত নতুন ভবনটি কোনো কাজেই আসছে না। অব্যবহৃত পড়ে আছে হাসপাতালের 8তলা ভবনটি। সালের 29 সেপ্টেম্বর উদ্বোধন করা হয় চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের 8তলা বিশিষ্ট ভবনটি। তবে উদ্বোধনের 2 বছরেও চালু হয়নি এটি। চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মেঝেতে রোগী চিকিৎসার এমন দৃশ্য প্রতিদিনে। শয্যার অভাবে শীতের মধ্যেই বাইরে থাকতে হচ্ছে রোগীদের, অথচ পাশেই 32 কোটি টাকা ব্যয়ে হাসপাতালের আধুনিক ভবন পড়ে আছে। আমরা 6 দিন থেকে আছি, কিন্তু বেড পাচ্ছি না। আমরা ফলে থাকতে সমস্যা হচ্ছে, কারণ ঠান্ডা শীতের জন্য সমস্যা হয়েছে। তো বাচ্চার দাঁড়িয়ে থাকতে থাকতে ঠান্ডা লেগে যাচ্ছে। এই তো বেড না পাওয়ার কারণে আমার সমস্যা হচ্ছে, আমি সোপ বাইরে থেকে সোপ কিনে নিচে আমি আমার বাচ্চাকে রেখেছি। আমি শয্যাসহ প্রয়োজনীয় আসবাবপত্রের অভাবেই নতুন ভবনের ওয়ার্ড চালু করা যাচ্ছে না, জানিয়েছে কর্তৃপক্ষ। আমাদের ডাক্তার সবই আছে, নার্স সবই আছে, কিন্তু আমাদের বেড তো নেই। আমাদের 100 বেডের ক্যাপাসিটি, আমাদের 100 বেডের হয়ে আজ প্রথম থেকে 100 বেডের অনুমোদন ছিল না, 50 বেড। 50 বেডের মালামাল দেওয়া চলেছে 100 বেড। 100 বেডের মালামাল দেওয়া চলছে আমাদের
আমরা জাস্ট অনুমোদন পাইছিলাম, দেখে দিচ্ছি। আমি আসার পরে কিন্তু বহু করে আমরা অনুমোদন নিয়ে আসছি। চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের নতুন এই ভবনটি 250 শয্যার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বগুড়া শেরপুরে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে 12 মাসি আম। সুস্বাদু হওয়ায় এই আমের চাহিদাও বাড়ছে। চাষিরা বলছেন অসময়ে ফলে লাভের পরিমাণ বেশি। সঠিক যত্ন নিলে 40 বিঘা জমির বাগান থেকে এক মৌসুমে 3 থেকে 5 লাখ টাকা পর্যন্ত লাভ করা সম্ভব। আর এই চাষে কৃষকদের সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। ফলের রাজা আম এতদিন এসেছে নিজের সময় বুঝে, কিন্তু কৃষি প্রযুক্তির কল্যাণে রাজামশাইকে পাওয়া যাবে সারা বছরই। হয়তো শিগগিরই হাতের নাগালে সবসময় মিলবে বাংলাদেশের সবথেকে জনপ্রিয় এই ফল। বগুড়ার আজিজুল হক কলেজ থেকে মাস্টার্স শেষ করে 3 বছরের চাকরির চেষ্টা করেন মামুনুর রশিদ। ব্যর্থ হয়ে কৃষি অধিদপ্তরের সহায়তায় প্রশিক্ষণ নিতে যান থাইল্যান্ডে। এক বাগানে একাধিক জাতের ফল চাষের উপর 7 দিনের সেই প্রশিক্ষণ পাল্টে দেয় মামুনের দৃষ্টিভঙ্গি। এরপর আর চাকরির জন্য ঘুরতে হয়নি তাকে। এখন মামুনের বাগানেই কাজ করছেন 26 জন কর্মী। শুরুতে 12 মাসি পেয়ারা, বরই ও মাল্টা চাষ করলেও 2018 সালে খোঁজ পেয়ে চুয়াডাঙ্গা থেকে তার বাগানে নিয়ে আসেন কয়েকটি আমের চারা। সেই আমের স্বাদ তাকে উদ্বুদ্ধ করে বাগান বড় করতে। আম যে পরিমাণ আছে তাতে আমরা আশা করতেছি যে প্রায় 1 টনের মতো আম আমরা 2 মাসের মধ্যে হারভেস্ট করতে পারবো। কাটিমন বা থাই 12 মাসি, বাড়ি 11, বাড়ি 12 বা গৌরমতি ও ব্যানানা ম্যাঙ্গো, এই 4 জাতের আম গাছ লাগিয়েছেন 40 বিঘা জমিতে। ইন্টারক্রপিং পদ্ধতিতে আমের সঙ্গে পেয়ারা ও বরই গাছ লাগিয়ে একই জমি থেকে 3 গুণ ফলন পাচ্ছেন মামুন এবং তার 2 অংশীদার সোহেল রেজা ও শহীদুল ইসলাম। অসময়ের এই আম এখন প্রতি কেজি বিক্রি হচ্ছে ন্যূনতম 500 টাকায়। পাশাপাশি এক একটি চারাও বিক্রি হচ্ছে 500 থেকে 550 টাকায়। আমরা তো ফলের পাশাপাশি অনেক চারা করেছি, আর আমরা প্র্যাকটিক্যাল দেখায়া মানুষকে বাগান লাগাই দিতেছি। তারা আসলে দেখতেছে, দেখে পছন্দ হচ্ছে, সেই ওদের কাছে আমরা অনেক চারা বিক্রি করতেছি। একই কৃষি জমিতে একাধিক জাতের ফল চাষের মাধ্যমে 3 থেকে 4 গুণ লাভের এই উদ্যোগ ছড়িয়ে দিতে চায় কৃষি বিভাগ। আসার কথা এই যে 12 মাসি আম 3 বার ফলন দিব বছরে, 3টি ফলন তোলার পরে, এবং যে হাই ডেনসিটি প্রযুক্তি, এ সকল প্রযুক্তির সম্পর্কে কৃষককে আমরা অবহিত করব। কৃষি জমির পরিমাণ যে হারে কমছে তাতে জমির বহুমুখী ব্যবহারের উপর জোর দিচ্ছেন কৃষক, কৃষি কর্মকর্তা সবাই। আমিরুল লতিফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। গত এক সপ্তাহে বিশ্ব বাজারে মোটা চালের দাম বেড়েছে টন প্রতি $10 থেকে $15। আর এমন সময় চাল আমদানি করছে সরকার। খাদ্য সচিবের দাবি, কৃষকদের স্বার্থ বিবেচনায় নিয়ে সঠিক সময়ে চাল আমদানি করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এখন আমদানি করা চাল যাতে আবার কেউ মজুত করতে না পারে, সেজন্য তদারকি করতে হবে সরকারকে। সরকারি মজুদ বৃদ্ধি আর বাজার নিয়ন্ত্রণে চাল আমদানি শুরু করেছে সরকার। সরকারি বেসরকারি মিলিয়ে 20 লাখ টন চাল আমদানির প্রক্রিয়াও শুরু হয়েছে। কিন্তু একই সময়ে বেড়েছে আন্তর্জাতিক বাজারে চালের দামও। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার তথ্য মতে প্রতিদিনই চালের রপ্তানি মূল্য বাড়াচ্ছে প্রধান চাল রপ্তানিকারক দেশ ভারত, থাইল্যান্ড ও পাকিস্তান। এক সপ্তাহ আগে ভারত সেদ্ধ চাল $380 বিক্রি করলেও এখন তা প্রায় $400। আতপ চালের দাম টন প্রতি বেড়ে হয়েছে $398, যা গত আগস্টে ছিল $360 থেকে $365। অর্থনীতিবিদরা বলছেন, আমদানির সিদ্ধান্ত আগে নেওয়া হলে কম দরে চাল আনা যেত। তবে এখন দেশীয় উৎপাদনের উপর জোর দেওয়ার তাগিদ তাদের। পাশাপাশি বাজার নিয়ন্ত্রণে বাড়াতে হবে নজরদারি। সরকার চাল আমদানির যে সিদ্ধান্ত নিয়েছে এটি একটি ভালো পদক্ষেপ। তবে এটি করতে বিলম্ব হয়েছে কিনা এটি একটি আপেক্ষিক প্রশ্ন। আমি মনে করি আভ্যন্তরীণ ক্ষেত্রে চালের বাজার দর ঠিক রাখতে সরকারের সিদ্ধান্ত সঠিক, যদিও আন্তর্জাতিক বাজারে চালের দাম বৃদ্ধি পেয়েছে। খাদ্য সচিব জানান, দেশের কৃষকদের ভালো দাম দিতে চায় সরকার, তাই দেরিতে নয়, সঠিক সময়ে আমদানি হচ্ছে। আমদানির চাল দ্রুত বাজারে আসলে দামও কমতে শুরু করবে। একটাই চিন্তা যে কৃষককে বাঁচাতে হবে। যদি এই করোনা কালে কৃষক যদি মুক্তিরাই নেই, তাহলে আমার টাকা থাকলেও আমি মানুষকে খাওয়া বাঁচাতে পারবো, কারণ আমি টাকা থাকলেও কোনো জায়গা থেকে খাদ্য কিনতে পারবো। সুতরাং বাংলাদেশের খাদ্য উৎপাদন, এটা মাননীয় প্রধানমন্ত্রীর খুবই অত্যন্তিক ইচ্ছা, যে কারণে আমরা আমদানি করিনি। খাদ্য মন্ত্রণালয়ের সবশেষ হিসাবে দেশের সরকারি গুদামে চালের মজুদ রয়েছে 7,21,000 টন।
শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনায় অর্থনৈতিক সংকটে নকশি কাঁথা বানিয়ে উপার্জনের পথ খুঁজে পেয়েছেন নেত্রকোনার অনেক নারী। নানা রং ও বৈচিত্র্যের ঐতিহ্যময় এসব কাঁথা তৈরিতে যুক্ত আছেন জেলার ৩ শতাধিক নারী। উদ্যোক্তাদের ক্ষুদ্র ঋণ দেওয়ার পাশাপাশি পণ্য বাজারজাতে সহযোগিতার আশ্বাস দিয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বেসিক। নেত্রকোনা শহরের সাতপাই এলাকার বাসিন্দা লিমা দেবনাথ। করোনার কারণে স্বামীর দোকানের আয় কমে যাওয়ায় সংসার চালাতে হিমশিম খাচ্ছিলেন তিনি। যুব উন্নয়ন ও মহিলা অধিদপ্তরে হস্তশিল্পের প্রশিক্ষণের জ্ঞান কাজে লাগিয়ে করোনাকালে নিজ বাড়িতেই গড়ে তোলেন নকশি কাঁথা তৈরির প্রতিষ্ঠান। গত এপ্রিলে চালু হওয়া এই প্রতিষ্ঠানে বর্তমানে কর্মসংস্থান হয়েছে স্কুল কলেজের শিক্ষার্থী সহ অন্তত ৪০ জন নারীর। প্রতি মাসে ৪ শতাধিক নানা ডিজাইনের নকশি কাঁথা বিক্রি হচ্ছে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায়। ছোট থাকতে অল্প অল্প নকশি কাজ করতাম, হাতের কাজ। এটা এখন আমি এটা শুরু করছি, আমার নিজেরও কিছু উপার্জন হয়, আর আশেপাশের যে বেকার মহিলারা আছে ওনাদের নিয়ে আমি এটা করি। লিমার মতোই জেলার সদর, মোহনগঞ্জ, পারহাট্রা ও পূর্বধলা উপজেলার অনেক নারী নকশি কাঁথা তৈরি করে পরিবারের জন্য বাড়তি অর্থ উপার্জন করছেন। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেক স্কুল কলেজের শিক্ষার্থীও যুক্ত হচ্ছেন নকশি কাঁথা তৈরির কাজে। করোনার মাধ্যমে অন্য কোনো কাজ নাই, তার জন্য আমি এই জায়গায় কাঁথা সেলাই করি। আমার কাজ করতে ভালো লাগে ভীষণ। এগুলা নিজের মন থেকে কিছু ডিজাইন নিজে কাঁথার মাঝে আঁকি, আবার নিজেই সেলাই করি। আমার পড়াশোনার পাশাপাশি পড়ার বাকি যে সময়টা থাকে, ধরেন বিকালে, এই টাইমগুলো ঘোরাফেরা না করে আমি কাঁথার ডিজাইন করি কিংবা সেলাই কাজও করি মাঝে মাঝে। হাতে তৈরি নকশি কাঁথা সহ ক্ষুদ্র ও কুটির শিল্পের প্রসারে নানা পরিকল্পনার কথা জানান বিসিকের কর্মকর্তা। যদি তাদের আর্থিক সহযোগিতার প্রয়োজন হয় তবে বিসিক নেত্রকোনা বিনীত ঋণ কর্মসূচির মাধ্যমে তাদেরকে আর্থিক সহযোগিতা প্রদান করবে। নেত্রকোনায় নকশি কাঁথা তৈরির কাজে সম্পৃক্ত গ্রামীণ নারীদের আত্মনির্ভরশীল করতে উদ্যোক্তাদের সহযোগিতা করার কথাও জানান তিনি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দেশের শেয়ার বাজার এখন মেগা প্রকল্পে দীর্ঘমেয়াদে অর্থায়নে সক্ষম। শনিবার শেয়ার বাজার বিষয়ে এক অনলাইন আলোচনায় একথা জানান নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি চেয়ারম্যান শিবলীর রুবাইয়াতুল ইসলাম। এ সময় শেয়ার বাজারে প্রবাসীদের বিনিয়োগ বাড়াতে নানা পদক্ষেপের কথাও জানান তিনি। সাধারণ বিনিয়োগকারীদের সুরক্ষা দিতে বাজার সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী। চলতি বছরের শুরু থেকেই চাঙা দেশের শেয়ার বাজার। সর্বোচ্চ লেনদেন, সূচকের উন্নতি সহ বাজার মূলধন পৌঁছেছে রেকর্ড ৫ লাখ কোটি টাকার ঘরে। ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েট আয়োজিত দীর্ঘমেয়াদী অর্থায়নে বাংলাদেশের শেয়ার বাজার শীর্ষক এক অনলাইন আলোচনায় তুলে ধরা হয় দেশের শেয়ার বাজারের ৩০ বছরের তুলনামূলক অবস্থান। নানা সংস্কার ও পদক্ষেপ নেওয়া হলেও জিডিপি, অর্থনীতি এবং বিদেশি বিনিয়োগে দেশের শেয়ার বাজার এখনও অনেক পিছিয়ে বলে মন্তব্য করেন বক্তারা। বাজারে সবচেয়ে বেশি কারসাজি হয় কোম্পানির আর্থিক প্রতিবেদনে। তাই এ বিষয়ে কঠোর নজরদারি, যোগ্য অডিট ফার্ম বাছাই ও শাস্তির বিধান রাখা উচিত বলে মনে করেন বিশ্লেষকরা। এছাড়া শেয়ার বাজারে ডিভিডেন্ড প্রথা থেকে সরে ক্যাপিটাল গেইনের দিকে বিনিয়োগকারীদের আগ্রহী করে তোলার পরামর্শ দেন তারা। I would underscore again the biggest weakness in our system is আমাদের সবচেয়ে দুর্বল দিক হলো অ্যাকাউন্ট অডিট সিস্টেম। বাজারে সবচেয়ে বেশি কারসাজি হয় কোম্পানির আর্থিক প্রতিবেদনে। তাই এই দিকে কঠোর নজরদারি রাখা দরকার। যদিও এই বিষয়ে এফআরসি কাজ করে যাচ্ছে, তাও আমি বলবো যে এখানে কঠোর শাস্তির বিধান রাখা উচিত, যাতে করে সবাই সতর্ক হয়ে যায়। bad things have been done. শেয়ার বাজারকে এগিয়ে নিতে বর্তমান চাহিদা অনুযায়ী নতুন প্রোডাক্ট আনা, বড় কোম্পানি লিস্টিং সহ নানা কাজ করছে সরকার। তারপরও সাধারণ বিনিয়োগকারীদের সুরক্ষা দিতে বাজার সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী। সাধারণ মানুষের মাঝে কিন্তু একটা কথা প্রচলিত রয়েছে যে অনেক সময় কিন্তু একটা ম্যানুফ্যাকচারিং হয়, তৈরি খেলা হয়, যাতে করে দাম বাড়ানো হয় এবং এক সময় ক্র্যাশ হয়ে যায় এবং তারা ক্ষতিগ্রস্ত হন। সেই জন্য তারা যেন ক্ষতিগ্রস্ত না হন, সেই জন্য রিয়েল মার্কেট অ্যানালাইসিস থাকা দরকার। বাজারে ভালো কোম্পানি আনতে কর হার ব্যবধান বৃদ্ধি, প্রযুক্তিগত উন্নয়ন এবং প্রবাসীদের বিনিয়োগ বৃদ্ধি সহ নিজস্ব উৎস থেকে ফান্ড তৈরি করা হচ্ছে বলে জানান বিএসসিসির চেয়ারম্যান। ব্যাংকিং সেক্টর থেকে চাপ কমে আসুক, ব্যাংকিং সেক্টর আরো হেলদি হোক, আর আমরা লং টার্ম ফাইন্যান্সিং এর সম্পূর্ণ দায় দায়িত্ব ক্যাপিটাল মার্কেট নিয়ে নিই। আমরা অ্যাসেট সিকিউরিটাইজ করে আমরা সেকেন্ড পদ্মা বীজ, যেটা আরিচা পাটুয়াটুলি এখানে হওয়ার কথা,
সেটা আমরা ক্যাপিটাল মার্কেট দায়িত্ব নিয়ে ফেলতে পারি। যেসব সরকারি প্রতিষ্ঠানের কর্পোরেট গভর্নেন্স নেই তাদেরকে বাজারে নিয়ে আসলে আরও প্রতিবন্ধকতা তৈরি হবে বলে মনে করেন বিশ্লেষকরা। তাই অলাভজনক এবং যে কোনো সরকারি প্রতিষ্ঠান শেয়ার বাজারে যাচাই বাছাই ছাড়া না আনার পরামর্শ তাদের। ইশরাত সুমা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী 7 দিনের মধ্যে করোনা টিকার অ্যাপ সুরক্ষা ব্যবহার উপযোগী হবে বলে জানিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর। টিকা দেওয়ার কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য নিজস্ব জনবলের মাধ্যমে অ্যাপ্লিকেশনটি তৈরি করেছে মন্ত্রণালয়। তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জানান, এবছরই দেশে সবার জন্য ইন্টারনেট সুবিধা নিশ্চিত করা হবে। আর এ সময় আইসিটি খাতে কর্মসংস্থান হবে 20 লাখ তরুণ তরুণীর। আগামী মাসের শুরুতে করোনা ভাইরাসের টিকাদান কার্যক্রম শুরু করার প্রস্তুতি নিয়ে এগোচ্ছে স্বাস্থ্য বিভাগ। টিকা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সুরক্ষা নামে একটি মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করা হয়েছে। টিকা গ্রহীতাকে এই অ্যাপে নিজেদের তথ্য দিয়ে তালিকাভুক্ত হতে হবে, যেখান থেকে সরকার টিকা গ্রহীতা সম্পর্কে যেমন তথ্য পাবে, তেমনি যারা টিকা নেবেন তারাও পরবর্তী হালনাগাদ সম্পর্কে জানতে পারবেন। 26 জানুয়ারি থেকে নিবন্ধনের কাজ শুরুর লক্ষ্য সরকারের। এ অবস্থায় অ্যাপস তৈরির কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। 2-1 দিনের মধ্যেই সুরক্ষা অ্যাপটির পরীক্ষামূলক কার্যক্রম শেষ হবে এবং 21 তারিখ থেকে পুরোদমে অ্যাপটি ব্যবহার করা যাবে বলে আশা প্রকাশ করেন আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক। এটা তৈরি হয়ে গেছে অলরেডি, আমরা 2-1 দিনের মধ্যেই এটাকে টেস্টিংয়ের মধ্যে যাব এবং আমরা স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা সহ আমরা এটাকে টেস্টিংয়ের মধ্যে যাব। টেস্টিংয়ের মধ্যে গিয়ে আমরা 21 তারিখের মধ্যেই আমরা এটাকে ফাংশনেবল করে ফেলব। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জানান, করোনা টিকার অ্যাপ তৈরিতে কোনো অর্থ খরচ হচ্ছে না। তবে অ্যাপ তৈরির পর করোনা টিকা গ্রহণকারী কোটি কোটি মানুষের তথ্য সার্ভারে সংরক্ষণ করা, এনআইডি ও মোবাইল নাম্বার যাচাই এবং SMS দেয়া সহ বিভিন্ন কাজে অর্থ ব্যয় হবে। সব দায়িত্ব আমাদের একার না। আমরা সফটওয়্যার ডেভেলপ করছি, অ্যাপ্লিকেশন ডেভেলপ করছি, যেটা তৈরি করতে 1 টাকাও খরচ আমরা দাবিও করি নাই, আমাদের লাগবেও না। আমরা নিজেরাই তৈরি করতেছি আমাদের পক্ষ থেকে। সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী আরও জানান, মাত্র 12 বছরে দেশ হয়ে উঠেছে ডিজিটাল বাংলাদেশ। 8ম পঞ্চবার্ষিক পরিকল্পনার আলোকে তথ্য প্রযুক্তি খাতে মানসম্মত শিক্ষা, কর্মসংস্থান ও অবকাঠামো তৈরি সহ 12টি উদ্যোগের কথাও জানান তিনি। ইন্ডিপেন্ডেন্ট টিভি যে কোনো অপরাধের খবর বিনা দ্বিধায় সকলের কাছে পৌঁছে দিতে দ্বিধাবোধ করে না। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বে করোনায় একদিনে প্রায় 13,000 মানুষের মৃত্যু হচ্ছে। নতুন শনাক্ত হচ্ছে 6,40,000-এর বেশি। একদিনে সর্বোচ্চ শনাক্ত ও মৃত্যু হচ্ছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে প্রাণ গেছে 3,500-এর। নতুন শনাক্ত 2 লাখের বেশি। যুক্তরাষ্ট্রের পর একদিনে সবচেয়ে বেশি মৃত্যুর সাক্ষী হয়েছে যুক্তরাজ্য। মারা গেছে 1295 জন, যা এ পর্যন্ত দেশটিতে তৃতীয় সর্বোচ্চ। চলমান পরিস্থিতিকে গভীর উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন দেশটির জ্যেষ্ঠ চিকিৎসকরা। এ সময় আবারও স্বাস্থ্যবিধি মেনে চলার উপর জোর দেন তারা। সংক্রমণ রোধে যুক্তরাজ্যে সোমবার থেকে চালু হচ্ছে নতুন ভ্রমণ নিয়ম। যুক্তরাজ্যে প্রবেশ করতে হলে অবশ্যই থাকতে হবে কোয়ারেন্টিনে। বিশ্বে করোনায় এ পর্যন্ত প্রাণহানি 20,29,000-এর বেশি। মোট আক্রান্ত ছাড়িয়েছে 9,49 লাখ। এদিকে নতুন করে করোনা সংক্রমণ ধরা পড়েছে চীনের হুবেই প্রদেশে। প্রশাসন জানিয়েছে আগের থেকে অনেক দ্রুত ছড়িয়ে পড়ছে নতুন করোনার ঢেউ। ভাইরাসের ক্লাস্টার নতুন করে পাওয়া গেছে বেইজিংয়েও। জো বাইডেনের শপথ অনুষ্ঠানকে ঘিরে সহিংসতার আশঙ্কায় সতর্ক অবস্থানে রয়েছে গোটা যুক্তরাষ্ট্র। 20 জানুয়ারি সশস্ত্র বিক্ষোভের শঙ্কায় 50 রাজ্য ওয়াশিংটন ডিসিতে নেওয়া হয়েছে বাড়তি সেনা। মেরিল্যান্ড, নিউ মেক্সিকো এবং উটাহতে জারি করা হয়েছে জরুরি অবস্থা। সহিংসতা এড়াতে ক্যালিফোর্নিয়া, পেনসিলভেনিয়া, মিশিগান, ভার্জিনিয়া, উইসকনসিনে ন্যাশনাল গার্ডের সদস্যদের মোতায়েন করা হয়েছে। শপথ অনুষ্ঠান পর্যন্ত স্টেট ক্যাপিটাল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে টেক্সাস। গোটা দেশ থেকে ন্যাশনাল গার্ডের সদস্যদের ওয়াশিংটন ডিসিতে পাঠানো হচ্ছে। রোববার বিক্ষোভের ডাক দিয়েছে ট্রাম্প সমর্থক কট্টর ডানপন্থীরা। 6 জানুয়ারি ক্যাপিটাল হিল হামলার মতো আরেকটি ঘটনার শঙ্কার কথা জানিয়েছে FBI। এ কারণেই বাড়তি সতর্ক পুরো দেশ। শুক্রবার 2টি হ্যান্ডগান এবং 5 শতাধিক বিস্ফোরক সহ একজনকে আটক করে পুলিশ। যুব বিশ্বকাপ জয়ী তারকা শরীফুল ইসলামের চমক। 19 বছর বয়সে ডাক পেয়েছেন জাতীয় দলে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 18 সদস্যের ওয়ানডে দলে নতুন মুখ মেহেদী হাসান আর হাসান মাহমুদও। এই দুজন আগে টি-20 খেললেও 50 ওভারের খেলায় এই প্রথম। আর সাকিব আল হাসানের জন্য নিষেধাজ্ঞার পর জাতীয় দলে ফেরার আনুষ্ঠানিকতাও শেষ হলো। চূড়ান্ত দল ঠিক করতে একদিন বেশি সময় নিয়েছেন নির্বাচকেরা। অপেক্ষা ছিল তাসকিনের জন্য। প্রস্তুতি ম্যাচে বল করেছেন তাসকিন, তাকে ফিট দেখে রাখা হয়েছে দলে। কোভিড প্রোটোকলের কথা মাথায় রেখে 5 পেসার অপশনে গেছে টাইগাররা। 2 অভিজ্ঞ মুস্তাফিজ রুবেলের সাথে প্রথমবার ডাক পাওয়া শরীফুল ও হাসান মাহমুদ। পেস অলরাউন্ডার সাইফুদ্দিন তো আছেনই। 18 জন আমরা স্কোয়াডটা একটু বড় করেছি, কারণ কোভিড-19 মাথায় রেখে, মহামারীটার মাথায় রেখে একটু দরকার আছে, কারণ কে কখন অসুস্থ হয় এই চিন্তা রেখে কিন্তু একটা স্কোয়াডটা বড় করেছে। আমরাও 10 মাস পরে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছি, তো আমাদের জন্য একটা প্রেশার কাজ করবে। এগুলি চিন্তা না করে আমাদের একটা আন্তর্জাতিক খেলা, এটার জন্য আমাদের ভালো ক্রিকেটটা খেলতে হবে। ক্যারিবীয়রা স্পিনে দুর্বল, সে কথা মাথায় রেখে 4 স্পিনার দলে। সাকিবের সাথে থাকবেন মেহেদী মিরাজ, তাইজুল আর শেখ মেহেদী। প্রথমবার ডাক পাওয়া শরীফুল, শেখ মেহেদী ও মাহমুদকে 2023 বিশ্বকাপের জন্য প্রস্তুত করতে চান নির্বাচকেরা। আনক্যাপ 3 জনকে আমরা দিয়েছি, যেটা আমাদের প্ল্যানের, এটা এই সিরিজ থেকে আমরা শুরু করছি এবং ওদেরকে তৈরি করা, আমাদের টিম ম্যানেজমেন্টের সাথে কাজ করা, এই জন্য ওদেরকে রাখা হয়েছে 3টা আনক্যাপ প্লেয়ার। 23 যে ওয়ার্ল্ড কাপ আছে 50 ওভার্সের, ওটা একটা প্ল্যান আছে। তারপরে এখন চিন্তা হচ্ছে আমাদের সিরিজ বাই সিরিজ আমরা যাব। ব্যাটিং লাইন আপে চমক নেই। অধিনায়ক তামিমের সাথে লিটন, মুশফিক, মিঠুন, মাহমুদুল্লাহ ও সৌম্য। শান্ত আফিফ টিকে গেলেও জায়গা হয়নি নাইম, সৈকত ও রাব্বির। দল ঘোষণা শেষ, সেই সঙ্গে শুরু সাকিবের ফেরার অপেক্ষা। বিশ্বসেরা অলরাউন্ডারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তামিমের দল নতুন করে পথ চলা শুরু করবে, বিশ্বাস প্রধান নির্বাচকের। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। উইন্ডিজ সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষায় বাংলাদেশ। ব্যস্ততার মাঝেও রয়েছে ঘরোয়া ক্রিকেট নিয়ে ভাবনা। ক্রিকেটারদের করোনা টিকা নিশ্চিত করা সম্ভব হলে ফেব্রুয়ারির পর ঘরোয়া ক্রিকেট মাঠে ফেরানোর পরিকল্পনা বোর্ডের। করোনার ভ্যাকসিন সহজলভ্য হয়ে গেলে কেটে যাবে আন্তর্জাতিক ক্রিকেট সূচি নিয়ে অনিশ্চয়তা, আশাবাদী বিসিবি। প্রথমে 3 দলের ওয়ানডে আসর, তারপর 5 দলের টি-20 ক্রিকেট। সময়ের সাথে ক্রমশ বড় হয়েছে পরিধি। এবার আন্তর্জাতিক মিশনে সুরক্ষা বলয় নিশ্চিতের চ্যালেঞ্জ বোর্ডের সামনে। ক্রিকেটের সংখ্যা, দল যত বেশি তত কঠিন সুরক্ষা বলয় রক্ষার চ্যালেঞ্জ। এ কারণে অনিশ্চয়তা ঘরোয়া ক্রিকেট নিয়ে। তবে ক্রিকেটারদের রুটি রুজি ও অন্যান্য দীর্ঘমেয়াদী বিষয় বিবেচনায় তাগিদও আছে। সবকিছু নির্ভর করবে করোনা পরিস্থিতির উপর। এর মাঝে যদি ক্রিকেটারদের জন্য করোনা ভ্যাকসিন নিশ্চিত করা যায়, তবে ফেব্রুয়ারির পরেই আবার মাঠে ফিরবে ঘরোয়া ক্রিকেট। প্রিমিয়ার ডিভিশন জানেন যে একটা ম্যাচ হওয়ার পরে, এক রাউন্ড হওয়ার পরে বন্ধ হয়ে গিয়েছিল। তো এটা আবার আমরা শুরু করার চিন্তা ভাবনা আছে আমাদের। ফেব্রুয়ারি মাসের পরে, যেটা আমাদের মাননীয় সভাপতি বলেছেন যে উনি প্রায়োরিটি দিয়ে প্লেয়ারদের ভ্যাকসিনের ব্যবস্থা করবেন সরকারের সাথে আলাপ আলোচনা করে। সেটা যদি আমরা ব্যবস্থা করতে পারি, তাহলে ডেফিনেটলি আমরা খুব শীঘ্রই আবার তাদের ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে এসে আমরা ডোমেস্টিক খেলাগুলো শুরু করার জন্য। সবশেষ বঙ্গবন্ধু টি-20 কাপে পরীক্ষামূলকভাবে প্রবেশাধিকার পেয়েছিলেন কিছু দর্শক। তাদের পারফরম্যান্সে ঠিক আশ্বস্ত হবার উপায় নেই। ঠিকমতো মানা হয়নি স্বাস্থ্যবিধি। সেই অভিজ্ঞতাতেই দর্শকশূন্য স্টেডিয়ামে উইন্ডিজ সিরিজ আয়োজনের সিদ্ধান্ত বিসিবির। আমরা 30-40 জনকে অ্যালাউ করেছিলাম, হ্যাঁ, ওইখানে ডিস্টেন্স মেনটেন করার জন্য, কিন্তু দেখা যাচ্ছে ওনারাও কিন্তু ডিস্টেন্স মেনটেন করেন না। আবার এখানে একটা অসুবিধা আছে। এর আগেও নানা ইস্যুতে বাংলাদেশ সফর এড়িয়ে গেছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো বড় দলগুলো। মহামারীর কারণে এবার সংখ্যা আরও বেশি। তবে করোনার ভ্যাকসিন সহজলভ্য হয়ে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে, আশাবাদী বিসিবি। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইংলিশ প্রিমিয়ার লিগ মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুল। অ্যাওয়ে ম্যাচ জিতে শীর্ষস্থান পাকা করতে চায় রেড ডেভিলস, আর অল রেডদের লড়াইটা মান বাঁচানোর। টেবিল টপারের জায়গা পুনরুদ্ধারে মুখিয়ে আছে ক্লপের দল। অ্যানফিল্ডে 2 ইংলিশ জায়ান্টের দ্বৈরথ আজ রাত 10:30টায়। এল ক্লাসিকো কিংবা ক্লাসিকো নয়, তবুও রোমাঞ্চের কমতি নেই লাল দুর্গের দ্বৈরথে। ইতিহাস আর ঐতিহ্যে মিলেছে প্রমাণ। গেল কয়েক বছরে জৌলুস হারিয়েছিল লিভারপুল ম্যান ইউনাইটেড লড়াই।
কিন্তু চলতি মৌসুমে ফিরেছে হারানো ঝাঁজ। কারণটাও পরিষ্কার, লড়াইটা টেবিল টপে। শিরোপা ধরে রাখার মিশনে লিভারপুলের চিন্তা চোট সমস্যা। মান বাঁচানোর লড়াইয়ে থাকছেন না কেইতা, ফন্ডাইক, গোমেজ, দিয়েগো জোতারা। তবে ক্লপের স্বস্তি থিয়েগো আলকান্তারার অন্তর্ভুক্তি। ক্লপের মূল ভরসা ফ্যাবুলাস ট্রাইডেন্টস, সালা, মানে, ফিরমিনো। ম্যানচেস্টার কখনোই আন্ডারডগ নয়। কেউ যদি এটা ভেবে থাকে তাহলে সে বোকা। বাজে সময় কাটিয়ে এখন তারা ঘুরে দাঁড়িয়েছে। এটা আমাদের সম্মানের লড়াই। পয়েন্ট টেবিলের চেয়েও এটা বেশি গুরুত্বপূর্ণ। গেল কয়েক মৌসুমে নরবোরে ম্যান ইউনাইটেড বদলে গেছে সুলশিয়ারের কৌশলে। এই নরওয়েজিয়ান ম্যানেজার রাশফোর্ড, পগবাদের শিখিয়েছেন হারার আগে হার না মানার মন্ত্র। লড়াকু মানসিকতাই রেড ডেভিলদের পৌঁছে দিয়েছে টেবিলের শীর্ষে। কাভানি ফেরায় চাঙা রেড ডেভিল স্কোয়াড। সঙ্গে পগবা, রাশফোর্ডদের ফর্ম লালদুর্গ জয়ের স্বপ্ন দেখাচ্ছে। প্রতিপক্ষ শক্তিশালী হলে ম্যাচ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। প্রতি মুহূর্তে কৌশলে বদল আনতে হয়। লিভারপুলের সঙ্গে এমনই একটা ম্যাচ হবে আশা করি। জিতলে শিরোপার দৌড়ে এগিয়ে যাব। ম্যান ইউনাইটেডের অনুপ্রেরণা পরিসংখ্যান। 57 দেখায় 15 হার ও 14 ড্রয়ের বিপরীতে 28 জয় রেড ডেভিলদের। অবশ্য শেষ দেখায় 2-0 গোলের জয় লিভারপুলের আত্মবিশ্বাস বাড়াবে। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল সকাল 9টার বিরতিহীন সংবাদে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, টুইটার ও ইউটিউবে। ধন্যবাদ সাথে থাকার জন্য।